আছে স্যার। ওকে, হ্যাঁ। তাহলে আমরা ক্লাস শুরু করি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতেই আছো, হ্যাঁ করোনাকালীন সময় তোমরা হ্যাঁ বাসায় স্যার। আছো, বাসায় থাকবে এটাই আমরা সবসময় আশা করি। আর যদি খুব বেশি প্রয়োজন না হয় বাইরে না যাওয়াই ভালো করোনাকালীন সময়, যেহেতু শীতের প্রকোপ বেড়ে গেছে, শীতের প্রকোপের জন্য করোনা আবার বাড়তে পারে এই সম্ভাবনা আমাদের আছে। এবং বহির্বিশ্বে দেখা যাচ্ছে যে করোনা দিন দিন শীতকালে বৃদ্ধি পাচ্ছে এবং করোনার নতুন নতুন সিমটম দেখা দিচ্ছে এবং নতুন ধরনের করোনার যে মিউটেশন হয়ে নতুন করে আক্রান্ত, অর্থাৎ নতুন ধরনের করোনার মানে চেঞ্জ হয়ে গেছে আর কি, তার জিনগত চেঞ্জ হয়ে আরো নতুন করে প্রায় 70 ভাগ দ্রুত গতিতে ছড়াচ্ছে। এই জন্য সবসময় আমরা বাড়িতে থাকবো, আর প্রয়োজন না হলে বাইরে যাব না, আর প্রয়োজন হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবসময় বাইরে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? দেখো আমরা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি এর বিষয় কোড হলো 65913, অর্থাৎ 65913, প্রথম সেমিস্টার ক্লাস নাম্বার 1। আমরা শুরু করি আজকে। যদিও একটু তোমাদের প্রথম ক্লাস আজকে, গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে সকালবেলায় আমরা শীতকালীন শুভেচ্ছায় স্বাগতম জানাচ্ছি তোমাকে অনলাইন ক্লাসে। দেখো অনলাইন ক্লাসে কেমিস্ট্রি ক্লাসে স্বাগতম। আমার ছবি আপনাকেও স্বাগতম স্যার। ওয়েলকাম। তুমি দেখছো মানে আমার ছবি, তারপরেও আমার পরিচিতি আরেকবার একটু জেনে নেই। আমার নাম দুর্গাচরণ রায়, ইনস্ট্রাক্টর নন টেক রসায়ন, আর প্রতিষ্ঠান রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার ইমেল নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রয়োজন হয় তাহলে তোমরা এই ইমেল নাম্বারেও যোগাযোগ করতে পারো, dcr.prm@gmail.com। পাঠ পরিচিতি আমরা পড়ব বিষয় কেমিস্ট্রি, অধ্যায় 1 পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। যদিও এই অধ্যায়টা 2টা শব্দ দিয়েই শেষ করছে, কিন্তু অধ্যায়ে অনেক ডিটেলস, এখানে প্রতীক সংকেত যোজনী অনেকগুলো এক অধ্যায়ে আলোচনা করছে, কিন্তু অধ্যায়ের নামের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসেনি। সময় 40 মিনিট, যদিও আমাদের অনেক সময় চলে গেছে। আজকে তারিখ 29/12/2020। আমরা বছরের শেষ প্রান্তে প্রায় এসে গেছি। এই জিনিসটা কি আমরা সবাই জানি, বলো তো কি এটা? চেয়ার। চেয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা চেয়ার দেখলাম। এটা টেবিল। টেবিল। আমরা দেখি এগুলো কি? বই। বই, থ্যাংক ইউ। এটা একটা কার্টুন বক্স। থ্যাংক ইউ। বক্স আমরা সংক্ষেপে বলি বাক্স বা বক্স। যাও, তাহলে এগুলাকে আমরা কি বলতে পারি? সবগুলা কি বলা যাবে? পদার্থ, তাই না? পদার্থ, পদার্থ। তাহলে পদার্থের সংজ্ঞা কি একটু বলো দেখি, সংজ্ঞা বলো। পদার্থের সংজ্ঞা মনে নাই, তাই তো? যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তারপরে আয়তন আছে, এই যে এই সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত জিনিসের আছে সেগুলাকে বলবো আমরা কি? পদার্থ, তাই না? পদার্থের সংজ্ঞাটা আমরা দেখে নিই এখন। দেখো, যার ভর আছে, জায়গা দখল করে, আয়তন আছে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, সেই সকল বস্তুকেই পদার্থ। যেমন চেয়ার, টেবিল, বই, বক্স ইত্যাদি আমরা দেখলাম, তাই না? দেখেছি। তাহলে এই ছোটখাটো সংজ্ঞাগুলো আমরা জেনে নিই। এবার পদার্থের প্রকার। পদার্থ কত প্রকার জানা আছে? না স্যার, আমি তো আর্টসে থেকে। আর্টসে থাকলেও তো তোমাদের সেই 3-4 থেকে একবারে সাধারণ বিজ্ঞান পর্যন্ত, অর্থাৎ এসএসসি পর্যন্ত সব জায়গায় তোমার পদার্থ বিজ্ঞান ছিল কিনা? ছিল। তাহলে তো অবশ্যই পদার্থ জানার কথা। পদার্থ কাকে বলা হয়? পদার্থ হলো কাকে বলা হয় আমরা সংজ্ঞাটা জানলাম। পদার্থের প্রকার হলো 2 প্রকার, জেনে আমরা। একটা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। থ্যাংক ইউ। এই তো সবই জানো তুমি, খালি ভুলে গেছো যে বলতে হবে, এই জিনিসটা ভুলে গেলে হবে? সবই জানি, কিন্তু আমরা একটু গুলায় ফেলি যে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, তাই না? থ্যাংক ইউ। জি স্যার। যাও, এবার দেখো এটা কি দেখতে পাচ্ছি? একটা আংটি, গোল্ডের আংটি, থ্যাংক ইউ।
সোনার আংটি। এটা এটা একটা তার, কপারের তার। তার। যে তার হ্যাঁ। আমরা এই যে বিভিন্ন ধরনের ওই যে ফ্যানের কোয়েল, তারপর মোটরের কোয়েল বাঁধতে ব্যবহার করা হয়, সেই তার, কপারের তার। এই পাশে কি দেখা যায়? পানিতে আরেকটা পানির ফোঁটা পড়তেছে, তাই না? জি স্যার। পানি, আমরা সংক্ষেপে সোজাসুজি বলবো পানি। এই পাশে কি দেখা যায়? ফুটবল বল। বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ হ্যাঁ আর ট্রফি, তাই না? বিশ্বকাপ হ্যাঁ। ট্রফি আর ফুটবল একটার সাথে। থ্যাংক ইউ। ফুটবল বিশ্বকাপ ট্রফি। তাহলে এই জিনিসগুলোই আমরা এখন জানবো যে মৌলিক পদার্থের প্রকার। তাহলে ওই জায়গায় আমরা দেখো বেশ কয়েকটা জিনিস দেখেছি, একটা সোনার আংটি দেখেছি, কপারের তার দেখেছি, পানি দেখেছি, আর একটা দেখছি ফুটবল বিশ্বকাপ ট্রফি। ফুটবল। এগুলার মধ্যেই কিন্তু পদার্থের প্রকারগুলো লুকিয়ে আছে। এখন কোনটা কোনটা কোন পদার্থের প্রকার তোমার কি গেস করতে পারো? সোনার আংটি আর পানি কপারের হলো তার। তরল পদার্থ। তরল পদার্থ, এটা হলো পদার্থের অবস্থা। আমরা পড়েছি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। এই দুটার মধ্যে কোনটা কোনটা হ্যাঁ। পড়ে? সোনার আংটি আর কপারের তার, এই দুটো হলো মৌলিক পদার্থ। পানি আর বিশ্বকাপ ট্রফি, ট্রফি শুধু খালি সোনা দিয়ে তৈরি না, আর অন্যান্য পদার্থ দিয়ে ব্রোঞ্জ টোঞ্জ মিক্স করে একসাথে তৈরি। সুতরাং এটা কিন্তু পদার্থের একটা মিশ্রণ, আমরা যৌগিক পদার্থ বলতে পারি এটা। ঠিক আছে? তাহলে উপরে জি দুটো স্যার। মৌলিক, উপরে দুটো মৌলিক, নিচে দুটো হবে যৌগিক। এখন আমরা জানবো যৌগিক। মৌলিক পদার্থ। যে পদার্থ বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় কি? মৌলিক জান। পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, রূপা, তামা ইত্যাদি। যেমন আমরা দেখি যে তোমরা যদি ফুড টেকনোলজির স্টুডেন্ট হও, তোমরা যদি ক্লাসে বসো, তাহলে ওখানে ফুড টেকনোলজির স্টুডেন্ট ছাড়া অন্য কেউ বসবে না, বসবে কি? তাহলে না। তো তোমাদের মধ্যে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে শুধুমাত্র ফুড টেকনোলজির স্টুডেন্টই পাওয়া যাচ্ছে। তাহলে এটা মৌলিক একটা টেকনোলজি। তার মানে কি বোঝাচ্ছে? মৌলিক পদার্থের সংজ্ঞায় যে পদার্থ বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় কি? মৌলিক পদার্থ। যেমন মৌলিক পদার্থ। হ্যাঁ, দু একটা মৌলিক পদার্থের নাম যে হাইড্রোজেন। অক্সিজেন, সোনা অক্সিজেন, সোনা, রূপা, তামা। ইত্যাদি। থ্যাংক ইউ। এবার আমরা জানবো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ মানে কি বোঝাচ্ছে? একের অধিক মৌলিক পদার্থ দ্বারা তৈরি। যেটা আমরা দেখলাম পানি, পানিতে কি কি আছে বলতো? পানি, অক্সিজেন। হ্যাঁ থ্যাংক ইউ, আর আর হাইড্রোজেন। অক্সিজেন, হাইড্রোজেন। থ্যাংক ইউ। তাহলে পানি হলো অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে একটা পদার্থ তৈরি হয়েছে, সেটা গঠিত। হলো পানি। তারপরে আমরা আসি আরো, যেমন অ্যামোনিয়া গ্যাস, অথবা আমরা যদি এখন বলি যে অ্যামোনিয়া গ্যাস ছাড়া আর কি আছে, যেমন ধরো লবণ, খাবার লবণ। খাবার লবণে কি কি মৌলিক হ্যাঁ। পদার্থ আছে? সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড। আর ক্লোরিন। থ্যাংক ইউ। তাহলে সোডিয়াম আর ক্লোরিন, ওখানেও দেখা যাচ্ছে দুটো মৌলিক পদার্থ আছে। সুতরাং একের অধিক যদি মৌলিক পদার্থ দ্বারা কোনো পদার্থ তৈরি হয় বা গঠিত হয়, সেটাকে বলবো আমরা কি? যৌগিক পদার্থ। সংজ্ঞা দিয়ে নেই, সংজ্ঞাটা দিয়ে নেই। যে পদার্থ বিশ্লেষণ করলে দুই বা ততোধিক, মানে কি মিনিমাম দুইটা, কিন্তু দুইয়ের অধিকও পাওয়া যেতে পারে। যেমন সালফিউরিক অ্যাসিডে তিনটা মৌলিক পদার্থ আছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তাহলে আমরা বলবো মিনিমাম দুইটা, দুইয়ের বেশিও থাকতে পারে। তাহলে যে পদার্থ বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি, চিনি, তেল ইত্যাদি। আর অনেক আছে। আমরা পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হলো 118টি, অর্থাৎ এ পর্যন্ত যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে তার মধ্যে 118টি। আর দুই একটা এদিক সেদিক হইলে কম, কেউ যদি বলে 114টা, কেউ বলে 109টা, তাও ঠিক, কিন্তু সর্বোচ্চ আমরা 118টাই হিসাব করে থাকি। আর যৌগিক পদার্থের সংখ্যা পৃথিবীতে হলো অসংখ্য, যার হিসাব বলা যাবে না। ঠিক আছে? ঠিক আছে। এবার আমরা দেখলাম আগের জিনিসে ফিরে আসি, এটা হলো পদার্থ, আমরা আগেই জেনেছি। কিন্তু এটা পদার্থের এখন দেখো কঠিন অবস্থা, তাই না? পদার্থের কঠিন অবস্থা। তাহলে এখন পদার্থের অবস্থা কত প্রকার আমরা জানি, তাহলে বলতে পারি পদার্থ কত অবস্থায় থাকতে পারে? দুই প্রকার। নো, পদার্থ হলো যেমন বই একটা দেখলাম আমরা, এটার একটা কঠিন অবস্থা। আবার পানিটা কিরকম? তরল অবস্থা। আর বাতাসটা কিরকম? গ্যাসীয় অবস্থা। তাহলে পদার্থের অবস্থা তিন প্রকার। এটা তরল অবস্থা, এই যে বেলুনের মধ্যে গ্যাস ভর্তি করা হয়েছে, তাহলে এখানে আমরা বলবো আমরা গ্যাসীয়। তাহলে আমরা এখন বলবো পদার্থের অবস্থা তিন প্রকার। আগেরটা পড়েছি পদার্থের প্রকার, আর এখন পড়তেছি আমরা আর এখন পড়তেছি আমরা পদার্থের অবস্থা। তার মানে অবস্থা আলাদা জিনিস,
আর হলো পদার্থের প্রকার আলাদা আর জিনিস। ঠিক আলাদা আছে? জিনিস। হ্যাঁ, পদার্থের ঠিক প্রকার আছে। 2 প্রকার আর পদার্থের অবস্থা হলো 3 প্রকার। 3 3 প্রকারের প্রকার। ক্ষেত্রে দেখলাম আমরা যে কঠিন, তারপরে আছে তরল, আর একটা হলো আমাদের কি গ্যাসীয় বা বায়বীয়। এখন তোমার ধারণা আছে কি? গ্যাসীয় বা বায়বীয়। পদার্থ 3 প্রকার আমরা পদার্থের অবস্থা আমরা 3 প্রকার জেনে নিলাম। এখন কঠিন পদার্থ কাকে বলা হয় জানা আছে? আমরা দেখছি যে যে পদার্থ, পদার্থ হ্যাঁ বলো বলো। যে সকল মৌল সহজে না, এটা আমাদের ওটা মৌলিকের বৈশিষ্ট্য, ওইটা পরে আমরা জানবো। কঠিন অবস্থা আমরা বলবো যে যে সকল বস্তুর বা পদার্থের সুনির্দিষ্ট আকার আকৃতি আছে, তারপরে আয়তন আছে, ওজন আছে, সুনির্দিষ্ট। কিন্তু এখানে যেমন আমরা একটা টেবিলটা যদি আমরা দেখি, তাহলে টেবিলটা কিন্তু 4 কোণাকার, তারপরে আবার পা আছে 4টা। এটা কিন্তু পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। 1 বছর পরেও যদি দেখি ওরকমই থাকবে। তার মানে এটা সুনির্দিষ্ট, ফিক্সড। যেমন একটা ইট দেখি, ইটটা কিন্তু 4 কোণাকার এবং এটা ঘনক আকৃতির একটা পদার্থ, আয়তাকার ঘনক পদার্থ। তো দেখা যাচ্ছে ওই ইটটা কিন্তু ইটের মতোই থাকবে, ওটা কিন্তু আর পানির মতো তরল হবে না। তার মানে ওরকমই থেকে যাচ্ছে। তাহলে এটাই হলো সুনির্দিষ্ট। আর তরল আমরা দেখি, যেমন পানি, 1 লিটার পানিকে যদি আমরা জগের মধ্যে রাখি, জগের মতো আয়তন দখল করবে, আকার ধারণ করবে। আবার যদি আমরা একটা লম্বা নলের মধ্যে রাখি, নলের মতো আকার ধারণ করবে। আবার যদি আমরা দেখি যে এটাকে একটা গ্লাসের মতো, বড় গ্লাসের মধ্যে রাখি, গ্লাসের মতো আকার ধারণ করবে। একটা যদি প্লেটের বা থালের মধ্যে রাখি, থালের মতো আকার ধারণ করবে। তার মানে কি বোঝাচ্ছে? যখন যে পাত্রে রাখতেছে তখন সেই পাত্রের আকার ধারণ করবে। তার মানে এটাই হলো তরল। আর গ্যাসীয় বা বায়বীয়টা দেখো, মনে করো 10 সিসি গ্যাসকে যদি একটা 2 লিটার পাত্রের মধ্যে বাতাস বা কোনো পদার্থই নাই, সম্পূর্ণ শূন্য, সেখানে যদি ওই 10 সিসি গ্যাসকে আমরা ছেড়ে দিই, তাহলে ওই 2 লিটার আয়তনটাই দখল করবে। আবার যদি 10 লিটার আয়তনের মধ্যে ছেড়ে দিই, 10 লিটার আয়তনই দখল করবে। তার মানে কি, সুনির্দিষ্ট আকার আকৃতিও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। যখন যে পাত্রের যতটুকু জায়গা আছে সবটাই তাকেই দখল করে, সেটাই হলো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন আমরা জেনে কঠিন পদার্থ। দেখো, এখন আমরা একটু ব্যাখ্যা দিয়েছি, এখন আমরা সংজ্ঞাটা একটু অ্যাকুরেট করে জানি। যে পদার্থের সুনির্দিষ্ট আকার, আকৃতি, আয়তন ও ভর আছে, সুনির্দিষ্ট, কিন্তু এটা কোনো পরিবর্তন হয় না, তাকেই সুনির্দিষ্ট বলা হচ্ছে। তাকে বলা হচ্ছে কঠিন পদার্থ। যেমন টেবিল, বই, খাতা ইত্যাদি। আমরা বই দেখলাম একটু আগে, তাই না? এবার তরল পদার্থ, যে পদার্থের সুনির্দিষ্ট আকার আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন ও ভর আছে। তার মানে কি বোঝাচ্ছে? আকার আকৃতিটা যখন যে পাত্রে রাখবো তখন সেই পাত্রে আকার আকৃতি ধারণ করবে, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হবে না। 1 লিটার যদি আমরা তেলকে আমরা যদি একটা বোতলে রাখি, 1 লিটার বোতলের মতো ওই আকার ধারণ করবে, আয়তন কিন্তু 1 লিটারই থাকবে। আবার যদি জগের মধ্যে রাখি, ওই আয়তন 1 লিটারই থাকবে, কিন্তু জগের মতো আকার ধারণ করবে। এবং ভর যদি যেটা হবে, 1 লিটারের ভর যেটা হয় সেটাই থাকবে, পরিবর্তন হবে না। তার মানে এই ধরনের পদার্থকে বলা হচ্ছে তোমার কি তরল পদার্থ, যেমন পানি, তেল ইত্যাদি। ঠিক আছে? এবার গ্যাসীয় বা বায়বীয় পদার্থ আমরা দেখি। যে পদার্থের সুনির্দিষ্ট আকার, আকৃতি, আয়তন নেই। আমরা কি বলেছি আগে? বলেছি যে যখন যে পাত্রে যতটুকু আয়তন আছে সবটাই তার দখল করবে। এখন কোন জায়গায় কিন্তু ফাঁকা রাখবে না, পুরোটাই দখল করবে। তাহলে আয়তনও নেই, নির্দিষ্ট আকার আকৃতিও নেই, কিন্তু নির্দিষ্ট ভর আছে। ভর যদি মনে করো 10 গ্রাম, 10 গ্রামের কোনো পরিবর্তন হবে না, ওই ভরটা কিন্তু ফিক্সড। ভর হলো পদার্থের একটা মৌলিক বৈশিষ্ট্য, এটার কোনো পরিবর্তন হয় না। তাহলে ভর পরিবর্তন হবে না, কিন্তু বাকিগুলো যখন যে পাত্রের যতটুকু আয়তন হবে সবটাই কি তার সেই পাত্রের আকারটি এবং আয়তন দখল করবে। তাহলে সেই ধরনের পদার্থকে বলা হচ্ছে তোমার কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, বাতাস ইত্যাদি, এগুলাই হলো তোমার কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। ঠিক আছে? এরপরে যদি আমরা পদার্থের আমরা প্রকার পড়েছি, আমরা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থের আমরা প্রকার পড়ব। প্রথম করে আমরা দেখেছি এটা আগেই, সোনার আংটি। তাহলে এটা একটা ধাতব পদার্থ, তাই না? সোনা একটা ধাতু। তারপরে এটাও কপার একটা ধাতু, এটা আমরা জেনেছি। এটা দেখো রেল লাইন, রেল লাইনের একটা সংযোগ স্থল, তার মানে এটা একটা রেলওয়ে জংশন। তাহলে এখানে রেল লাইন গুলো কিসের তৈরি? লোহার তৈরি। লোহাটাও একটা ধাতু, তাই না? তাহলে সবগুলোই হলো আমাদের ধাতু। এবার অধাতু দেখি।
এটা অক্সিজেন সিলিন্ডার। তার মানে কি সিলিন্ডারটা হলো লোহার কিন্তু ভিতরে গ্যাস আছে অক্সিজেন, তাহলে অক্সিজেনটা কি গ্যাসীয় পদার্থ, তার মানে এটা গ্যাসীয় পদার্থ। অধাতু। তারপরে এই পাশে দেখো হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার, তার মানে এটাও গ্যাসীয় পদার্থ, এটাও অধাতু। গ্যাসীয় পদার্থ। এবার আমরা উপধাতু বা অপধাতু দেখি। এখানে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আর্সেনিক মৌল। যদিও আর্সেনিক মৌলটা আমাদের নরমালি খুব বেশি দেখা যায় না, এটা আমাদের এটা আমাদের শরীরের জন্য একটা রোগ সৃষ্টি করে আর্সেনিকোসিস, অর্থাৎ ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ থেকে যে পানি থাকে সেই পানির মধ্যে কিছু কিছু এলাকায় এই আর্সেনিকটা দ্রবীভূত অবস্থায় উপরে চলে আসে পানির সাথে, তখন সেই পানি খেলে আমাদের হাতে পায়ে বিভিন্ন শরীরের অংশে ঘা জাতীয় একটা দেখা দেয়, সেটাই কিন্তু রোগটার নাম আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস ওই আর্সেনিক মৌল দ্বারা আক্রান্ত হয়ে ওই রোগটা সৃষ্টি হয়। এই পাশে দেখো সিলিকন। সিলিকন আমরা নরমালি দেখি যৌগ হিসেবে, যেমন বালি। বালিটা কিসের তৈরি? সিলিকন ডাইঅক্সাইড, SiO2, সিলিকন ডাইঅক্সাইড। এই মৌলটা মৌলিক অবস্থায় খুব বেশি দেখা যায় না, কিন্তু এখানে মৌলিক অবস্থায় আছে, এটা হলো সিলিকন, সিলিকন মৌল। তাহলে এই দুইটাই হলো তোমার কি উপধাতু এখানে। তাহলে আমরা তিন প্রকারের মৌলিক পদার্থ দেখলাম, একটা ধাতু, একটা অধাতু, আর একটা উপধাতু বা অপধাতু। এখন আমরা জানবো মৌলিক পদার্থের প্রকার, তাহলে কত প্রকার জানলাম? 3 প্রকার। থ্যাংক ইউ। মৌলিক প্রকার, সরি ভুল হয়েছে, 4 প্রকার। আরেকটা আমরা বলিনি, নিষ্ক্রিয় গ্যাস মৌল বলিনি, আরেকটা আছে নিষ্ক্রিয় গ্যাস মৌল, ওটা আমরা পরবর্তীতে আরেকবার দেখাবো, ঠিক আছে? ধাতু, অধাতু, উপধাতু বা অপধাতু, আরেকটা আছে নিষ্ক্রিয় গ্যাস মৌল, এটা আমরা দেখাইনি ছবিতে, ওটা পরবর্তীতে দেখাবো, আছে পরে। এখন জানি ধাতু কাকে বলা হয়। ধাতু জানা আছে সংজ্ঞা তোমার? জানা আছে? না যে মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে, যে মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে তাকে ধাতু বলে। একটা বৈশিষ্ট্য বলেছো, আরো বৈশিষ্ট্য আমাদের বলতে হবে, আমরা দেখে নিই। যে সকল মৌলিক পদার্থ সাধারণত স্বাভাবিক অবস্থায় কঠিন, কঠিন মানে কি আমরা নির্দিষ্ট আকার আকৃতি থাকবে, আঘাত করলে টুনটুন শব্দ বের হয়, আর একটা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, সেই সকল মৌলকেই বলা হচ্ছে তোমার কি ধাতু। তুমি যেটা বলেছো এটা ইলেকট্রনের বৈশিষ্ট্য, আমরা ওই বৈশিষ্ট্য এত জটিল বৈশিষ্ট্য এই জায়গায় নিয়ে আসিনি, এটা সহজ বৈশিষ্ট্যগুলো বলেছি। যেমন কঠিন অবস্থায় থাকবে, যেমন লোহাকে আঘাত করলে টুনটুন শব্দ বের হবে, তারপরে তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। মানে কি এগুলো এক প্রান্ত যদি আমরা আগুনের মধ্যে দিই, আরেক প্রান্তে যদি ধরে রাখি, তাহলে আস্তে আস্তে দেখা যাবে এই প্রান্তেও তাপটা তোমার কি চলে আসবে, গরম হয়ে যাবে, তাতে বোঝা যায় এরা তাপ পরিবহন করতে পারে। আর কারেন্ট তো পরিবহন মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে, সেটা আমরা সবাই জানি। কারণ দেখা যাবে লোহার তার দিয়েও বিদ্যুৎ পরিবহন হতে পারে, কপারের তার দিয়ে পরিবহন, এগুলো সবগুলোই ধাতু। তাহলে আমরা বললাম যে সকল মৌলিক পদার্থ সাধারণত কেন বলা হয়েছে, দুই একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমের জন্য এই কথাটা বলতে হয়। সাধারণত স্বাভাবিক অবস্থায় কঠিন, আঘাত করলে টুনটুন শব্দ বের হয়, এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, সেই সকল মৌলকেই বলা হয়েছে তোমার কি ধাতু, যেমন তামা, লোহা ইত্যাদি। এবার আমরা জানবো অধাতু। অধাতুটা ধাতুর অপোজিট হবে বা বিপরীত হবে। যে সকল মৌলিক পদার্থ সাধারণত স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়, আঘাত করলে টুনটুন শব্দ বের হয় না, অর্থাৎ আগেরটাতে শব্দ বের হতো, এবার শব্দ বের হবে। যেমন অক্সিজেন গ্যাস বাতাসকে শব্দ করলে কি আঘাত করলে আমাদের কি কোনো শব্দ হবে? হবে না। তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ অধাতুগুলো তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, সেই সকল মৌলকেই বলা হচ্ছে তোমার কি অধাতু। আমরা উদাহরণ দেখেছি আগে, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, বাতাস ইত্যাদি। এই জায়গায়ও একটা শব্দ ব্যবহার করা হয়েছে, দেখো তো, সাধারণত কথা বলা হয়েছে, এই জন্যই দুই একটা ব্যতিক্রম আছে। যেমন কার্বন অধাতু কিন্তু স্বাভাবিক অবস্থায় কঠিন, ব্রোমিন অধাতু অথচ তরল, তাহলে দুই একটা ব্যতিক্রম আছে, এই জন্যই বলা হয়েছে সাধারণত, মানে বেশিরভাগ গুলোই এর মধ্যে পড়ে, ঠিক আছে? আর উপধাতু আমরা আসি, যে সকল মৌলিক পদার্থের ধর্ম ধাতু ও অধাতু ধর্মের মাঝামাঝি, তা নয় কি ধাতুরা বিদ্যুৎ পরিবহন করে, অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু উপধাতুটা একটু একটু বিদ্যুৎ পরিবহন করে এবং তাপও পরিবহন করে অল্প অল্প। এই জন্যই বলা হয়েছে দুইটার ধর্মের, অর্থাৎ ধাতু ও অধাতু ধর্মের মাঝামাঝি। এই সমস্ত পদার্থকেই বলা হয় উপধাতু বা অপধাতু বা ধাতুকল্প। যেমন আর্সেনিক, সিলিকন, গ্যালিয়াম, আমি দুইটা দেখাইছি চিত্র, আর্সেনিক একটা, সিলিকন, তাই না? হ্যাঁ। তারপরে আমরা নিষ্ক্রিয় গ্যাস মৌল, যেটা আমরা
4 প্রকারের মধ্যে এটা চতুর্থ নাম্বার। এই যে নিষ্ক্রিয় গ্যাস মৌল, দেখো নিয়ন। নিষ্ক্রিয় গ্যাস মৌল মানে কি? নিষ্ক্রিয় কেন বলা হয়েছে? নিয়ন। এরা সাধারণত স্বাভাবিক অবস্থায় অন্য কোনো মৌলের সাথে যুক্তও হয় না, বিক্রিয়াও করে না, এবং নিজেদের সাথেও কোনো যুক্ত হয় না। এই জন্যই বলা হয়েছে এরা কি? নিষ্ক্রিয়। সক্রিয় মানে বিক্রিয়া করে, আর নিষ্ক্রিয় মানে বিক্রিয়া করে না, এই জন্য বলা হয়েছে নিষ্ক্রিয়। করে না। নিয়ন গ্যাস। এই পাশে আছে বেলুনে যে গ্যাস ভরা হয় সেটা কি? হিলিয়াম গ্যাস। এটা হিলিয়াম গ্যাস মৌল। এটা হিলিয়াম গ্যাসের একটা সিলিন্ডার। এই গ্যাসটা যদি বেলুনে ভরানো হয় তাহলে বেলুনটা আকাশে উড়ে চলে যাবে। আর যদি আমরা ফু দিয়ে বেলুনে গ্যাস ভরি তাহলে এই বেলুনটা একটু উপরে ছেড়ে দিলে আবার নিচের দিকে পড়ে যাবে। তার মানে কি? আমরা যে মুখ দিয়ে ফু দেই, সেই ফু এর মধ্যে কি কি গ্যাস আছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। কার্বন ডাই অক্সাইড গ্যাস ভারী গ্যাস, তার জন্য এই বেলুনটার উপরে যায় না, নিচের দিকেই চলে আসে। তাহলে সংজ্ঞাটা এখন বলবো। যে সকল মৌলিক পদার্থ অন্য কোনো মৌলের সাথে কোনো বিক্রিয়া করে না, এমনকি নিজেদের সাথেও নয়, এবং এরা গ্যাসীয় অবস্থায় থাকে, সে সকল মৌলকেই নিষ্ক্রিয় গ্যাস মৌল বলে। যেমন হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই 6টা হলো নিষ্ক্রিয় গ্যাস মৌল। হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, এখানে আর্গনটা বাদ গেছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই 6টা হলো নিষ্ক্রিয় গ্যাস মৌল। তাহলে আমরা মৌলিক পদার্থের প্রকার পড়লাম 4 প্রকার, তাই না? এবার আসি আমরা মিশ্রণ। আজকে এটুকুই পড়ি আমরা, আজকে এটুকুই পড়ি। পরবর্তী দিনে আমরা আবার পড়বো না, কারণ আজকে শুরু করছি আমরা, মোটামুটি অনেকটাই সময় চলে গেছে। তো আগামী দিনে আমরা এই ক্লাসগুলো আবার শুরু করব, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই ইয়াতে থাকি।